নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা বাবলি, চতুর্থ পর্ব। একটু পরেই প্রায় মিনিট 15-20 গাড়ি চালিয়ে আসার পর অভি সেই জায়গাটায় পৌঁছালো যেখানে ও বাবলির সঙ্গে রাত কাটিয়েছিল। অভির তাড়া ছিল, পথে দাঁড়াবার কথা ছিল না, তবু কি যেন হলো ওর। ও গাড়িটাকে বাধার ঘেঁষে দাঁড় করালো। তারপর পাকদণ্ডি বেয়ে উঠে সেই নাগা কাঠুরের কাঠের ঘরে গিয়ে পৌঁছলো। ঘরটার মধ্যে কিছুক্ষণ একা দাঁড়িয়ে থাকলো অভি। ওরা যেখানে কাঠ এনে আগুন করেছিল, যেখানে বসে কফি বানিয়েছিল বাবলি, সেই পোড়া কাঠগুলো ঠিক তেমনই আছে। বাঁশের চোঙটা আবার বৃষ্টির জলে ভরে গেছে। ওখানে চতুর্দিকের মাথা উঁচু নাগা পাহাড় আর দূরের নদীর ঝরঝরানি শব্দের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ যেন অভি বাবলির অস্তিত্ব অনুভব করলো। ওর মনে হলো এখনই বুঝি সেই বেগুনে রঙা জংলা কাজের টেরিকটের শাড়ি পরা বাবলি ওর সঙ্গে নতুন কোনো রসিকতা করে ওকে অপ্রতিভ করে দেবে। বাঁশের মাচাটাকে আজ সকালে অবিশ্বাস্যকর রকম ছোট্ট দেখালো। এর ওপর শেষ রাতে বাবলি যখন ওকে ডেকে নিয়েছিল, তখন কি করে যে ওরা দুজনে এ মাচায় এঁটেছিল তা ভেবেও ওর আশ্চর্য লাগতে লাগলো। লোকে কি একটা কথা বলে না, ভাব থাকলে তেঁতুল পাতাতেও দুজনের ঠাঁই হয়। অভি ভাবল কথাটা বোকা বোকা, নাকি অভি বোকা হয়ে গেছে। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করে অভি আবার গাড়িতে গিয়ে বসলো। তারপর গাড়ি স্টার্ট করে এগিয়ে চলল কোহিমার দিকে। সামনে অনেক পথ বাকি। নাগাল্যান্ডের মধ্যে কোহিমা, জাকমা, খুজমা হয়ে মাও, তারপর কোনকোপকি হয়ে অনেক অনেক দূরে মণিপুরের মধ্যেই। অভি এর আগে প্রেম ভালোবাসা ইত্যাদি ফালতু জোলো কথা অনেক নাটক নোভেলে পড়েছে, পড়তে পড়তে হাসি পেয়েছে। যারা এসব পানসে প্রেমের গল্প লেখে এবং যারা তা পড়ে, তাদের নির্বুদ্ধিতা সম্বন্ধে তার মনে কখনো কোনো সংশয় ছিল না। এই বিংশ শতাব্দীতে প্রেম নামক কোনো বস্তু আছে বলে ও সত্যি সত্যি কখনো বিশ্বাস করেনি। কিন্তু গতকাল থেকে ও যেন কেমন ঘোরের মধ্যে আছে। ওর কি করোনারি অ্যাটাক হবে? নইলে এমন ঘুম ঘুম ঘোর ঘোর লাগছে কেন সব সময়? পথের সব জংলি ফুল, সব পাখিকে, সকালের রোদ্দুরকে ওর হঠাৎ এত ভালো লেগে যাচ্ছে কেন? এতদিন চোখ খোলা থাকলেও যা কখনো চোখে পড়েনি, সেসব তুচ্ছাতি তুচ্ছ সামান্য সামান্য জিনিস আজ সকালে হঠাৎ এমন অসামান্যতায় আবিষ্কৃত হচ্ছে কেন? দারুণ একটা ভালো লাগা এবং ভালো না লাগাতেও কেন ও এমন আচ্ছন্ন হয়ে পড়ছে বারবার? অভি জানে না কেন। অভির 30 বছরের জীবনে এরকম বোধ, এরকম অনুভূতি ওর এই প্রথম। বুদ্ধিমান অভি, ব্রিলিয়ান্ট অভি জীবনে এই প্রথম বোকা হয়ে গেছে। বাবলি ডিমাপুর থেকে ট্রেনে চড়ে ভোরের দিকে এক সাহেবী চা বাগানে নেমে পড়েছিল। সে বাগানের ম্যানেজার ওর আত্মীয়। সেখান থেকে চা বাগানের ছোট্ট প্লেনে দমদম এসেছে আজ দুপুরে। এয়ারপোর্ট থেকে আর যায়নি শহরে, কারণ সন্ধ্যের ফ্লাইটে দিল্লির টিকিট পেয়েছিল। ও একটা ভালোই হলো, জয়নিং ডেটের 2 দিন আগেই পৌঁছে যাওয়া যাবে। দমদম এয়ারপোর্টের ডোমেস্টিক লাইনজে বসেছিল বাবলি। হাত মুখ ধুয়ে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুপুরবেলার খাবার খেয়ে নিয়েছিল। তারপর সোফায় গায়ে এলিয়ে বসে একটা পত্রিকা দেখছিল। এখনো প্রায় 3 ঘন্টা সময় কাটাতে হবে এখানে। তারপর ফ্লাইট অ্যানাউন্সড হলে চেকিংয়ে যেতে হবে। এই এক ঝামেলা হয়েছে আজকাল। হাইজ্যাকিং এর জন্য প্রতিটি এয়ারপোর্টেই এই বিপত্তি। কিছুক্ষণ পর ও উঠে গিয়ে টেলিফোন বুথ থেকে ফোন করলো অরু মাসিকে। বাবা কলকাতায় ছিলেন না, ট্যুরে গিয়েছিলেন। ও জানতো। বাড়ির চাকরকে ফোন করে বাবার খবর নিল বাবলি। তারপর ফোন করলো 2-1 বন্ধু বান্ধবকে। ফোন শেষ করে ও যেখানে বসেছিল সেখানে ফিরে আসছে। এমন সময় হঠাৎ ঝুমার সঙ্গে দেখা। লাল রঙা মেকআপ বক্স হাতে নিয়ে হনহনিয়ে কোথায় চলেছে যেন। বাবলি নিচু গলায় ডাকলো, এই ঝুমা। ঝুমা ফিরে দাঁড়ালো, কানের ঝুমকো দুলে উঠল। ঝুমা ওকে দেখতে পেয়েই অবাক আনন্দে চোখ বড় বড় করে বলল, উমা বাবলি তুই? তারপরই বলল, তুই এখানেই থাক, আমি এক্ষুনি আসছি। ঝুমা এখন এয়ার হোস্টেস। দিল্লির বিখ্যাত মেয়ে কলেজ মিরান্ডা হাউসে ওরা একসঙ্গে পড়তো। ঝুমার বাবা দিল্লির নাম করা ব্যবসাদার।
ঝুমার আর কোনো ভাই বোন নেই, ও বাবার একমাত্র মেয়ে। ঝুমার বাবা বলেছিলেন বিজনেস ম্যানেজমেন্ট পড়তে, কিন্তু ঝুমা কেন যে এয়ার হোস্টেস হতে গেল তা ওই জানে। ঝুমার চেহারাটা হিংসা করার মতো, যেমন লম্বা তেমন মুখশ্রী, তেমনই ফিগার। দিল্লির কত বাঙালি ও অবাঙালি ছেলে যে ঝুমার জন্য পাগল তা বাবলি জানে। ও শুধু দেখতেই যে ভালো তা নয়, পড়াশোনাতে এবং স্পোর্টসেও ভালো ছিল। ঝুমা বলতে গেলে বাবলিদের আইডল ছিল। ও সহজে কম্পিটিটিভ পরীক্ষায় বসতে পারত, এবং বসলে বলা যায় না ফরেন সার্ভিসেও হয়তো সিলেক্টেড হতো। কিন্তু তা না করে ও জেদ করে এয়ার হোস্টেস হলো পড়াশোনা ছেড়ে দিয়ে। পাগলি মেয়ে একটা। দেখতে দেখতে ঝুমা ফিরে এলো। ফিরে এসে ওর পাশে বসলো। বসেই বলল, এই বাবলি, তুই কি মুটিয়েছিস রে? বাবলি হাসল, বলল, আমি কবেই বা সুন্দরী ছিলাম? তোর মতো ফিগার থাকলে তো হয়েই যেত। কি কি হতো তাই ভাবি। ঝুমা বলল, না রে, ওরকম করে বলিস না, আমি এখন দারুণ মনোকষ্টে আছি। বাবলি হাসতে হাসতে বলল, কি রকম? ঝুমা বলল, অবস্থা খুব খারাপ, একজনের জন্য পাগল হয়ে রয়েছি। তারপর বলল, চল চা খাই, চা খেতে খেতে বলবো। বাবলি বলল, একটু আগে তো লাঞ্চ করলাম। ঝুমা হাত ধরে টানল, বলল, চল না, ভাত হজম হয়ে যাবে। বাবলি বুঝল ঝুমার হাত এড়ানো সহজ নয়, বলল, চল। ওরা দুজন রেস্টুরেন্টে এসে ঢুকতেই বাড়ির দিক থেকে দুজন ইয়াং হ্যান্ডসাম পাইলট হাত তুলে ঝুমাকে উইশ করল। ঝুমা বাঁ হাত উপরে তুলে একসঙ্গে বার কয়েক নাড়িয়ে দুজনের অভিবাদনই একসঙ্গে গ্রহণ করল। বাবলি বসতে বসতে বলল, বাবা, তোর কত অ্যাডমায়ারার রে। ঝুমা তাচ্ছিল্যের গলায় বলল, দূর দূর, এদের বেশিরভাগই আমার জানা, যে যার নিজের তালে ঘুরছে। কোনো রকমের নাইট হোল্ডে বাইরে আমায় মওকাত পেয়ে শুয়ে পড়ার তাল, বুঝলি না? পুরো যাত্রা শুয়োরের মতো, কোনো রসকস নেই যাত্রার। ওরা খালি ওই একটা জিনিস বোঝে। বাবলির কান লাল হয়ে গেল, বলল, এই আসতে বল, কি হচ্ছে শুনতে পেলে? ঝুমা বলল, আহা, বুড়ো খোকারা যেন কিছু জানে না, আমি যেন মিথ্যে কথা বলছি। একসঙ্গে কাজ করতে হয়, তাই হাত নাড়লাম, তাই ভালো ব্যবহার করি, এছাড়া কি? বাবলি কথা ঘোরালো, বলল, তারপর তোর মনোকষ্টের কারণটা বল। ঝুমার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, দাঁড়া দাঁড়া বলছি, চায়ের অর্ডারটা দিয়ে নিই আগে। বলেই বেয়ারাকে ডেকে চায়ের অর্ডার দিল। তারপর নিজের মনেই বলল, আমার আজকে ম্যাড্রাস ফ্লাইট। সে এক ঝকমারি। সমুদ্রের উপরের ফ্লাইট হলে লাইফ বেল্ট আর অক্সিজেন মাস্কের ব্যবহার দেখাতে হবে প্যাসেঞ্জারদের। ডেমোস্ট্রেশনে তো তাদের ভারী ইন্টারেস্ট, সব ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে বুকের দিকে, পেটের দিকে, যখন দু হাত উপরে তুলে ডেমনস্ট্রেট করব। বাবলি খিলখিল করে হাসলো, বলল, তুই ভীষণ খারাপ হয়ে গেছিস বাবা। কেউ যদি তোর এমন ফিগার একটু চোখের দেখা দেখে আনন্দ পায়, তাতে তোর কি? তোকে তো আর খেয়ে ফেলছে না। ঝুমা বলল, খেয়ে ফেলাই ইচ্ছে ভালো ছিল। তুই জানিস না কেমন সুরসুরি লাগে। অন্য কেউ আমার দিকে অসভ্যের মতো তাকালেই আমার সুরসুরি লাগে। পেছন দিকে তাকালেও আমি বুঝতে পারি। বাবলি আবার হাসল, বলল, পারিস বাবা তুই। পরক্ষণে ঝুমা খুব গম্ভীর হয়ে গেল, বলল, আমার মাদ্রাস, দিল্লি, বোম্বের ফ্লাইট ভালো লাগে না, আমি ইম্ফলের ফ্লাইট চাই। বাবলি অবাক হয়ে তাকালো ঝুমার দিকে, বলল, হঠাৎ ইম্ফলের ওপর এত প্রীতি? জানিস আমি ইম্ফল থেকে আসছি? ঝুমা লাফিয়ে উঠল, বলল, ওমা সত্যি? ইস, তোর কি মজা রে। তুই কি ওখানের কাউকে চিনিস? আমার সঙ্গে ইম্ফলের একজন লোকের সঙ্গে আলাপ করিয়ে দিতে হবে, পারবি? তোর কে থাকেন সেখানে বল না। বাবলি অবাক চোখে হাসল, বলল, আমার মেসোমশাই থাকেন ওখানে। কিন্তু যার সঙ্গে আলাপ করবি সে কে? মণিপুরি কোনো ভদ্রলোক নাকি? ঝুমা হড়বড় করে বলল, না রে না, বাঙালি। আমার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আলাপ হয়নি। মানে আলাপও হয়েছে, কিন্তু সে নিছকই হ্যাংলার আলাপ। কিন্তু কি বলবো তোকে, আমি দেখেই, শুধু কথা শুনে খুব বিপদে পড়ে গেছি। আলাপ হলে জানি না কি করব, হয়তো ভালো লাগায় মরেই যাব।
এই অবধি বলেই ঝুমা থামল। পরক্ষণেই ঝুমা বলল, ছবি দেখবি? হিংসা করিস না যেন, বলেই ওর হ্যান্ডব্যাগটা থেকে খামে মোড়া একটা ছবি বের করলো। বাবলি বলল, তোর সঙ্গে আলাপই হলো না আর তুই ছবি কোথায় পেলি? ঝুমা চোখ নামিয়ে বলল, কলকাতা এসেছিল সে। আমার পিস্তুত দাদা বৌদির সঙ্গে রোজ সাঁতার কাটতে আসতো সুইমিং ক্লাবে। ওখানে সাঁতার কাটতে গিয়ে দেখা। আমার সঙ্গে জাস্ট ফর্মাল ইন্ট্রোডাকশন হয়েছে। মাত্র 2 দিন ছিল এখানে। কি কাজে যেন এসেছিল। আমার দাদা তো প্রশংসায় পঞ্চমুখ বলে বহুদিন এত ব্রিলিয়েন্ট ছেলে চোখে পড়েনি। তাছাড়া ভালো ক্রিকেট খেলে, ভালো ইংরেজি গান গায়, ভালো নাচে, আরো জানিস কবিতা লেখে। বাবলি বিরক্তির গলায় বলল, যত ত্রাস। এ যেন রূপকথার রাজপুত্র, কোনো দোষই নেই, এমন হতে পারে না। সবকিছুই এমন বাড়াবাড়ি ভালো বিশ্বাস হয় না। তারপর একটু থেমে বলল, আর দেখতে কেমন? তোর যা না কচু, তোর পছন্দ হওয়া তো সোজা কথা নয়। রমেশ মালত্রার মতো হ্যান্ডসাম ছেলেকে তুই আত্মহত্যা করিয়ে মারলি। তোর কপালে দুঃখ আছে। ঝুমা চায়ের কাপে চিনি নাড়তে নাড়তে বলল, দুঃখ নেই, দুঃখ নেই। আমার কপালে এখন দারুণ সুখ। তুই দেখিস, এবার ইম্ফল যাই না, অপারেশনাল ম্যানেজারকে ধরে পড়ে ফ্লাইটটা একবার ম্যানেজ করতে পারলেই ব্যাস। তা না হলে ছুটি নিয়ে নেব, দরকার হলে চাকরি ছেড়ে দেব। ইম্ফলে যাবার জন্য আমি সব করতে পারি, সব। তারপরই একটু থেমে বলল, ঝুমারাই কোনো পুরুষকে চাইলে, সত্যি সত্যি পেতে চাইলে, সে পুরুষের সাধ্য কি যে তাকে প্রত্যাখ্যান করে? ঝুমার রূপকথার সেই নায়কের ছবি দেখার কোনো উৎসুক্য ছিল না বাবলির, কিন্তু পাছে বন্ধু মনে দুঃখ পায়, তাই আস্তে আস্তে খাম থেকে ছবিটা বের করলো বাবলি। ছবিটা খাম থেকে সম্পূর্ণ বাইরে আসতেই বাবলির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। বাবলি দেখল অভি কালো রঙা সুইমিং টাস্ক পরে সুইমিং পুলের পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবলির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল দুটি কারণে। প্রথমত, ছবিটি অভির বলে। দ্বিতীয়ত, সুইমিং টাস্ক পরা অভির পুরুষালী শরীরের চমৎকার গড়ন দেখে। বাবলি অভির গুণ সম্বন্ধে এত কথা জানত না। আরও জানত না, কখনো জানেনি যে ঢোলা প্যান্ট পরা সাদাসিধে ক্যাবলা মানুষটার ঝুলঝুলে পোশাকের আড়ালে এমনও একটা শরীর থাকতে পারে, এমন সুগঠিত পা, বুক, এমন কোমর। কোনো পুরুষ মানুষের শারীরিক সৌন্দর্য যে এমন করে ওকে মনকে নাড়াতে পারে, বাবলি তা আগে জানত না। ভাবত সৌন্দর্য ও সৌন্দর্যের পুজো পাওয়া বুঝি মেয়েদেরই একচেটে। বাবলি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল। ও কথা বলছিল না। ঝুমা ওর দিকে তাকিয়ে খুব খুশি খুশি গলায় বলল, কি রে, কি হলো? বাবলি খুব সপ্রতিভতার ভান করে বলল, ভাবছি। কি ভাবছিস? ঝুমা উদ্গ্রীব হয়ে বলল। বাবলি বলল, এই একটা সাধারণ চেহারার ছবির মধ্যে তোর মতো মেয়ে কি দেখলেও এমন ভালো লাগার মতো? পুরুষদের মধ্যে অনেকে যেমন আছে যারা মেয়েদের শরীর ছাড়া কিছুই বোঝে না, তেমন মেয়েদের মধ্যেও কিছু কিছু তেমনই আছে বই কি। তবে তুই যে কারোর সুইমিং টাস্ক পরা ছবি বুকে করে বাড়াবি, তা আমি ভাবতেও পারিনি। ঝুমা একথাই দুঃখিত হলো। তারপর বলল, বিশ্বাস কর, এছাড়া আর কোনো ছবি পাওয়ার উপায় ছিল না আমার। তাছাড়া বিশ্বাস কর, শরীর ব্যাপারটা জাস্ট ইনসিডেন্টাল। কোনো লেখাপড়া জানা মানুষকে শুধুই অন্য একটা শরীর দেখে ভালোবাসতে পারে কাউকে? হ্যাঁ, হয়তো তার সঙ্গে শুতে চাইতে পারে, সেটা নেহাতি শরীরের কামনা। একাধিকবার শুতেও পারে হয়তো, কিন্তু শোয়ার ভালোবাসা কি এক? তুই বল। বাবলি বলল, জানি না, তোর মতো আমি অত জানি না। তবে যাই বলিস, আমি তো মানুষটা কেমন জানি না, তোর মতো আমি অত জানি না। তবে ছবিতে শুধু চেহারাটাই দেখা যায়, আর তো কিছুই বোঝা যায় না। চেহারাও তোর যোগ্য নয়। রমেশ মালত্রা তোর জন্য স্লিমিং পিল খেলো, আর তুই এই লোকের জন্য পাগল? ভাবা যায় না, তোকে বুঝতে পারি না। ঝুমা হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, তোকে হয়তো না বললেই ভালো করতাম। হয়তো ছবিটাও তোকে দেখানো উচিত হয়নি আমার। মিরান্ডা হাউসের দিনগুলোর পর অনেকগুলো বছর কেটে গেছে, অনেক বিভিন্ন ঘটনা ঘটেছে তোর ও আমার জীবনে। আমরা বান্ধবী থাকলেও সেই ফার্স্ট ইয়ার প্রিয় সখী যে আমরা নই, তা আমি বুঝতে পারিনি।
এই অবধি বলে ঝুমা বলল, দেখ বাবলি, তুই কখনো আমাকে পুরোপুরি বুঝেছিস বলে আমার মনে হয় না। তোর বরাবরই হয়তো ধারণা ছিল যে যেহেতু আমি হাসি খুশি চঞ্চল, সুতরাং গভীরতা বলতে আমার মধ্যে কিছুই নেই। তোর এই ধারণাটা ভুল কি ঠিক তা জানি না, তবে এটা ঠিক যে তুই মিরান্ডা হাউসে যে ঝুমাকে জানতিস, এই ঝুমা সে নয়। সে অনেক বদলে গেছে। তুইও হয়তো অনেক বদলে গেছিস। আজ হয়তো চেষ্টা করেও আমরা একে অন্যকে বুঝতে পারবো না। একটু চুপ করে থেকে ঝুমা আবার বলল, যাক, অন্য কথা বল। কি কথা থেকে কি কথায় চলে যাচ্ছিস তুই? এতদিন পরে দেখা হলো, আর তুই কি দিল্লিতেই জয়েন করেছিস নাকি? বাবলি অবাক হয়ে বলল, তোকে কে বলল? তোর বয়ফ্রেন্ড কি তোকে ইম্ফল থেকে জানিয়েছে আমার সম্বন্ধে? ঝুমা বিরক্ত হলো, বলল, তুই কি রকম গ্রাম্য হয়ে গেছিস? তুই এত জেলাস কেন আমার বয়ফ্রেন্ড সম্বন্ধে? তাও বুঝতাম তুই যদি বা তাকে চিনতিস, এবং সে যদি সত্যিই আমার বয়ফ্রেন্ড হতো। বাবলি কথা বলল না। ঝুমা বলল, গত সপ্তাহে ইন্দিরা চাওলা দিল্লি থেকে চিঠি লিখেছিল। তার চিঠিতে সব খবর জানালাম। বাবলি বলল, চল ওঠা যাক, বলে চায়ের দাম দিতে গেল। ঝুমা বলল, আমিই দিই, আমিই তো তোকে ডাকলাম। বাবলি বলল, দে। বাবলি যেখানে বসেছিল সেখানে বসে বসল। ঝুমা বলল, আমার এখন রিপোর্ট করতে হবে। চলি রে বাবলি, আবার দেখা হবে। ঝুমা চলে যেতে না যেতেই বাবলির শরীরটা খুব খারাপ লাগতে লাগলো। অভির ছবিটা চোখের উপর বারবার ভাসছিল, আর বাবলি ভেতরে ভেতরে, শরীরে কি মনে জানে না, কোথায় কি এক দারুণ অস্বস্তি বোধ করছিল। বাবলির তখন খুব ইচ্ছা করছিল যে ঝুমার কাছ থেকে ছবিটা কেড়ে নেয়। খুব ইচ্ছা করছিল। ও বসে বসে ভাবছিল, লাউঞ্জের আলোর মধ্যে ক্ষণে ক্ষণে মাইক্রোফোনের অ্যানাউন্সমেন্টের মধ্যে নানান লোকের নানান কথার মধ্যে বসে বসে বাবলি ভাবছিল, ইচ্ছে তো কত কিছুই করে, জীবনে কটা ইচ্ছেই বা সফল করা যায়? সফল হয়? সন্ধে হতে দেরি ছিল। এইমাত্র অভি খুজমার চেকপোস্ট পেরিয়ে এসেছে। কোহিমাতে সামান্য কাজ ছিল, সেই কাজ সরাতে এবং খেতে দেরি হয়ে গিয়েছিল একটু। মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। বাঁদিকের পাহাড় ঝর্ণা ঘেরা ঘন সবুজ বর্ষণ স্নিগ্ধ উপত্যকায় রোদের সোনার আঙুল এসে ছুঁয়েছে। শীত শীত লাগছে। অবি বাঁদিকের কাঁচটা তুলে দিল, কোটের বোতামটা আটকে নিল। তারপর স্টিয়ারিং ধরে বসে এই বিষণ্ণ অথচ আশ্চর্য সুন্দর অপরাহ্নের মতো এক বিষণ্ণ শান্ত ভাবনা বুকের মধ্যে নাড়াচাড়া করতে করতেও গাড়ি চালাতে লাগলো। বোয়িং প্লেনটা ট্যারম্যাকোর উপরে দাঁড়িয়েছিল। দিল্লির ফ্লাইট। দমদমের আকাশে বেলা পড়ে এসেছিল। বাবলি স্টারবোর্ড সাইডে একেবারে সামনে জানলার পাশে এক সিটে বসেছিল। বেলা শেষের ম্লান আলো এয়ারপোর্টের সীমানার পাশের নারকেল গাছের মাথায় কলা গাছের পাতায় লাল টালির ঘরে আলতো করে লেগেছিল। জেট ইঞ্জিনগুলো স্টার্ট করাই ছিল। মাটিতে দাঁড়ানো স্কুও বুড়ো আঙুল তুলে দেখালো। প্লেনটা চলতে শুরু করলো। তারপর যশোর রোডের দিকে চলে গিয়ে ফিরে দাঁড়ালো। ভেতরে লাল আলোটা জ্বলছিল সিট বেল্ট বাঁধার সংকেত জানিয়ে। রবিশঙ্করের সেতার বাজছিল। এয়ার হোস্টেস তাড়াতাড়িতে লজেন্স, টফি, মৌরি এবং তুলো নিয়ে সবশেষে বাবলির কাছে এলো। এখন ইঞ্জিন দুটো ফুল থ্রটলে দিয়ে দিয়েছিল ক্যাপ্টেন। এখন টেক অফের জন্যে এগোবে প্লেন। হঠাৎ এয়ার হোস্টেসের মুখে চোখ পড়ায় বাবলির ভ্রু কুঁচকে উঠল। পৃথিবীর কোনো এয়ার হোস্টেসকেই বাবলির এখনো অনেক দিনের যে সহ্য হবে না, এ কথাটা বাবলির বোধহয় বুঝতে পারেনি। বুঝতে পেরে অস্বস্তি লাগলো। প্লেনটা দেখতে দেখতে মাটি ছেড়ে আকাশে উঠল। ল্যান্ডিং হুইল দুটো আস্তে আস্তে এসে প্লেনের তলপেটে ঢুকে গেল। প্লেনটা একটু উঠে গিয়ে মুখ ঘুরিয়ে নিল পশ্চিমে, তারপর সোজা মেঘ ঘুরে উঠতে চলল। ইম্ফলের স্মৃতি, নাগাল্যান্ড, মণিপুর, ডিমাপুরের সব স্মৃতি নিচের সন্ধ্যের বাতিজ্বলা কলকাতা শহরের লক্ষ লক্ষ কম্পমান উজ্জ্বল বিন্দু এক শরীরে লীন হয়ে এক আশ্চর্য আনন্দময় দেয়ালি হয়ে নিচে ছড়িয়ে রইল। বাবলি সিট বেল্টটা খুলতে খুলতে নিচে তাকিয়ে নিজেকে বলল, ও এখনো যথেষ্ট বড় হয়নি, এখনো বেশ ছেলে মানুষ হয়ে গেছে, নিজেকে একটু শাসন করতে হবে। দিল্লি এয়ারপোর্টের উপরে যখন প্লেনটা এলো তখন 8:10 দেখতে দেখতে প্লেনটা নামতে লাগলো। ল্যান্ডিং টাইম দুটো আলোর বন্যা বইয়ে জ্বলে উঠল অন্ধকারে।
নিচের টারম্যাকের দুপাশে সারবন্দি রঙিন বাতিগুলো ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগলো। তারপর সামনের চাকা দুটো মাটি পেল, লাফিয়ে উঠল প্লেনটা। পিছনের চাকাও মাটিতে নামলো। এমন হয় না কখনো বড় একটা। ও পাইলট বোধহয় ঝুমার মতো কোনো এয়ার হোস্টেসের কথা ভাবছিল। ব্যাড ল্যান্ডিং, অ্যাবসলিউটলি ব্যাড ল্যান্ডিং। এমন চমৎকার আবহাওয়ায় এমন ল্যান্ডিং হওয়ার কথা নয়। প্লেনটা যখন থেমে দাঁড়ালো, ডোমেস্টিক লাউঞ্জের সামনে সিঁড়ি এসে লাগলো। যখন প্লেনের দরজা খোলা হলো, তখনই বাবলি বুঝল বাইরে বৃষ্টি না হলেও ঝড়ের মতো হাওয়া বইছে, গরম হাওয়া। এখনই ঝড় বৃষ্টি হবে। দিল্লি এয়ারপোর্টের লবি করিডর এসব দেখলে নতুন লোকের তাক লেগে যাবার কথা। ফায়ার ব্রিগেড দেওয়ালগুলি চতুর্দিক ঝকঝক তকতক করছে। এখানে এসে নামলেই মন ভালো লাগে। তাছাড়া বাবলি দিল্লির মেয়ে বলেও কাকা কাকিমা নিতে এসেছিল বাবলিকে। ওর সুটকেসটা এখনো পেতে দেরি। এখানে অবশ্য কনভে বয় বেল্টে করে ঘুরে ঘুরে যায় মালপত্রগুলো। দমদমের মতো নয়, তাই এত বেশি সময় লাগে না। তবু কাকা কাকিমার সঙ্গে কফি খেতে গেল বাবলি। কাকা রসিক লোক বাবার মতো, কাকিমা রাশভারী গম্ভীর। বাবলি জানে কাকিমা বাবলিকে পছন্দ করেন না, কিন্তু কি করা যাবে? এ পৃথিবীতে সকলের কি পছন্দ হয় সকলকে? কাকা বললেন, আমার এক বন্ধু আছেন এখানে, ইনকাম ট্যাক্সের কমিশনার। তুই তার কাছে দুদিন গিয়ে তালিম টালিম নিয়ে নে। বাবলি হাসল, বলল, আহা, আমরা এতদিন মুসৌরিতে নাগপুরে কি করলাম তাহলে? কাকা হাসলেন, বললেন, কি করলি তা তো আমি জানি, আর যাই করিস কাজ শিখিসনি মোটেই। বাবলি কপট রাগের সঙ্গে বলল, তোমার অ্যাসেসমেন্ট করলেই বুঝবে কাজ শিখেছি কিনা। তখন ছেড়ে দে বলে তুমি কাঁদতে বসবে। কাকা হাসলেন, বললেন, এটাই তো তোদের ভুল ধারণা। ভালো কাজ শেখা মানেই বুঝি লোকের ওপর অত্যাচার করা? যে ভালো কাজ জানে সে সবসময় ফেয়ার অ্যাসেসমেন্ট করে। তার অ্যাসেসমেন্ট কখনো আপিলে যায় না, এবং আপিলে গেলেও তা সবসময় কনফার্মড হয়। এমনভাবে কাজ করবি যেন কাজের সুনাম হয়। দাদার মুখ রাখিস, বুঝলি বাবি? কাকিমা বিরক্তির গলায় বললেন, কাজের কথা তো পরে বলা যাবে। এয়ারপোর্টেই যদি সব কাজের কথা শেষ করবে, তাহলে আমাকে আনা কেন? কাকা লজ্জা পেয়ে বললেন, সরি। বল বাবলি, ইম্ফল কেমন দেখলি? বাবলি বলল, দারুণ। আর শুধুই কি ইম্ফল, নাগাল্যান্ড গিয়েছিলাম জানো? কাকা অবাক হলেন, বললেন, কই, যাওয়ার কথা তো ছিল না? না, কথা ছিল না। ওয়েদারের জন্য ইম্ফলের ফ্লাইটের পরপর 4-5 দিন ক্যান্সেল হলো। তারপর এয়ার ইন্ডিয়ার পাইলটদের স্ট্রাইক। পরে অবশ্য স্ট্রাইক ভেঙে গেল, নইলে আর এলাম কি করে? রিস্ক না নিয়ে মেসোমশাই একজন এসকর্ট ঠিক করে আমাকে মন্টি মামার বাগানে পৌঁছে দেবার বন্দোবস্ত করেছিলেন। ইম্ফল থেকে কোহিমা, তারপর ডিমাপুর, ডিমাপুর থেকে বাগান অব্দি ট্রেন, তারপর দমদমে মন্টিমাদের কোম্পানির প্লেনে বাগান থেকে। কাকা কফির কাপটা নামিয়ে রাখতে রাখতে বললেন, বুঝলাম, কিন্তু এসকর্টটি কে? কোনো নাগা সন্ন্যাসী নাকি? এই অসভ্য বলে বাবলি বকল কাকাকে। কাকিমা বললেন, তোর কাকুর বরাবরই কথাবার্তা ওরকম, কার সঙ্গে কি বলবে তার কোনো বাজ বিচার নেই। কাকা বললেন, কথাটা ঘুরে যাচ্ছে, বললি না তো বাবলি, এসকর্টটি কে? বাবলি বলল, আরে না, নাগা ভাগা নয়, একেবারে সাদামাটা একজন ক্যাবলা ট্যাবলা বাঙালি ভদ্রলোক, মেসোমশাইয়ের অফিসেই আছেন। কাকা ঘুরে বসে বললেন, দাঁড়া, আমার বন্ধু বাণীরূপের ভালো আছে ওখানে, অভিরূপ। অভি সে নয় তো? তোর মেসোমশাইয়ের অফিসেই আছে? বাবলি এবার বেশ ঘাবড়ে গেল, নার্ভাস লাগলো ওর। ওই ক্যাবলা লোকটাকে সকলেই এক নামে চিনে ফেলবে, তা কি ও ভেবেছিল? বাবলি ঢোক গিলে বলল, সে ভদ্রলোকের নামও তো অভি। জানি না তোমার বন্ধুর ভাই নাকি। পৃথিবীতে তো সব জায়গায় তোমার একজন করে বন্ধু আর তার ভাইদের রেখেছ, আমি কি করে জানবো? কি একটা নাম, অভি, তা কি দুজনের হতে পারে না? কাকু এবার উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন, বললেন, তোর এসকর্ট যদি সেই হয় তাহলে তোর অনেক জন্মের তপস্যার ফল রে বাবলি মুছি। বহুদিন ওরকম ব্রিলিয়ান্ট ছাত্র কেউ বেরোয়নি, তা জানিস? লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে। বাবলির একবার মনে হলো মাথা ঘুরে পড়ে যাবে। প্রতিবাদ করেও বলল, এ তাহলে অন্য কোনো অভি হবে।
এ বিলেত ফিলেত যায়নি, একেবারে ক্যাবলা গণেশ গো কাকু, এসে হতেই পারে না। তাছাড়া লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা ছেলে ইম্ফলে বসতে যাবে কেন? কিন্তু কাকা ছাড়বার পাত্র নন। ইতিমধ্যে মাল এসে পৌঁছানোর খবর অ্যানাউন্সড হয়েছে। ওরা সকলে উঠে সেদিকে এগোলো। কাকু আবার বললেন, কেমন দেখতে বলতো? বাবলি তো বলল, ভীষণ আনইমপ্রেসিভ চেহারা। তারপর বলল, এরকম এরকম দেখতে। সব শুনে কাকা বললেন, করেছিস কি? অভিকে দিয়ে গাড়ি চালিয়ে তুই টান্ডাই মান্ডাই করে বেরিয়েছিস? ওর পা ধোয়া জল নিয়ে এলি না কেন এক ঘড়া? সকাল বিকেল খেলে তোর মগজ খুলতো। অভিকে আমি ছেলেবেলা থেকে চিনি। ওর সবচেয়ে বড় গুণ যে ও একেবারে অ্যানঅ্যাসিউমিং। ওকে দেখে কিছু বোঝার উপায় নেই, কোনো এয়ারফেয়ার নেই নিজের সম্বন্ধে, একেবারে খাঁটি ছেলে। তুই জানিস না ও কত বড় গর্ব আমাদের। যাক, তোর এই অ্যাচিভমেন্টটা তোর আইআরএসে সাকসেসফুল হওয়ার অ্যাচিভমেন্টের চেয়েও বড়। কোন অ্যাচিভমেন্ট? বিস্ময়ে শুধল বাবলি। এই অভির সঙ্গে তান্ডাই মান্ডাই করার অ্যাচিভমেন্ট। কাকিমা এতক্ষণে কাকার কথায় মজা পেয়েছেন। উনি হাসছিলেন, বললেন, অভিকে আমিও চিনি। তুই যা মেয়ে তাকেও ছাড়িসনি বোধ হয়। টাকানি চোবানি খাইয়েছিস নিশ্চয়ই। বাবলি একেবারে চুপসে গিয়েছিল। বলল, আরে না না, আমি কি সকলের সঙ্গে ইয়ার্কি মারতে পারি নাকি? তারপর চিনি না জানি না, কি যে বলো তুমি কাকিমা। কাকিমা বললেন, কি জানি, তোকে কিছুই বিশ্বাস নেই। মালপত্র কালেক্ট করে এয়ারপোর্ট থেকে ওরা যখন বেরোলো তখন বাইরে জোর বৃষ্টি হয়ে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে। দিল্লি এয়ারপোর্টের সামনেটাতেই ভীষণ জল জমে। ওই জায়গাটা সাবধানে পেরিয়ে কাকা গাড়ির স্পিড বাড়ালেন। হু হু করে হাওয়া আসছিল ঠান্ডা। বাবলি সামনের সিটে কাকার পাশে বসেছিল, কাকিমা পিছনে বসেছিলেন। কাকা কাকিমা কি সব টুকরো টাকরা কথা বলছিলেন বাবলির কানে যাচ্ছিল না। বাবলি মনে মনে অনেক দূরে চলে গিয়েছিল। বাবলির মনের চোখে ভেসে উঠেছিল সেই নাগা পাহাড়ের কাঠুরের ঘর, সেই ভয়, সেই ঠান্ডা, সেই সবকিছু মনে পড়ে যাচ্ছিল। আর চোখের সামনে ভেসে উঠছিল কাঠের আগুনের সামনে বসে থাকা একটি ছেলে মানুষ, সরল, আন্তরিক, দায়িত্বজ্ঞান সম্পন্ন, চিন্তিত মুখ। বাইরের অন্ধকারের পাশ ফেরানো মাথা ভরা, এলোমেলো চুল ভরা একটি শিশুসুলভ মুখ। পুরনো দিল্লির ভাঙা দুর্গ তোরণগুলো মধ্যে অন্ধকারে ভিজে হাওয়াটা শীষ তুলছিল। বাবলির বুকের মধ্যেও কিসের যেন শিশি উঠছিল। বাবলি জানে না বাবলি কি করবে, কি ওর করা উচিত। ভয়ে, আনন্দে, অনুশোচনায় বাবলির গলা শুকিয়ে আসতে লাগলো। হঠাৎ কাকিমা বললেন, কাল সকালে একবার কালীবাড়ি যাব ভাবছি, তুই যাবি বাবলি? না, তুই তো আবার মেম সাহেব। বাবলি ভগবান টগবান মানে না। বাবলি বরাবরই বলে, ট্র্যাশ। এমনকি এ পর্যন্ত কোনো পরীক্ষা দেওয়ার সময়ও কোনো ঠাকুর দেবতার ছবিতেও প্রণাম করে যায়নি বাবলি। কিন্তু বাবলি বলল, বেশ তো কাকিমা, যাব তোমার সঙ্গে। পরশুদিন নতুন জীবন আরম্ভ হবে, নতুন চাকরি। একবার না হয় তোমার সঙ্গে যাবই, তোমার যখন এতই ইচ্ছা। কাকা স্টিয়ারিং ধরে হেডলাইট জ্বালানো পথে সামনে চেয়েছিলেন। বাবলির এই কথায় হঠাৎ চকিত ঘুরে বাবলির দিকে তাকালেন। তাকিয়েই আবার রাস্তার দিকে মুখ করলেন। বাবলি বলল, কি কাকু, কি হলো? কাকা একটা মোড় নিতে নিতে বললেন, কিছু হয়নি, কিন্তু হতে পারে। কাকিমা চোখে রাতে ভালো দেখতে পান না, কোনোদিনই না। বললেন, কি গো, রাস্তায় কোনো গোলমালের কথা বলছো? কাকা হেসে উঠলেন হো হো করে। বললেন, গোলমাল? তবে রাস্তায় নয়, একেবারে ঘরের মধ্যেই মনে হচ্ছে। কেস খুব গড়বড়। বাবলি যেন কিছু বুঝতে পারেনি, এমন ভাবে বলল, কাকুমণি, তুমি কখন যে কি বলো আর কি ভেবে কি বলো তুমিই জানো। তোমার এই হেঁয়ালি হেঁয়ালি কথা থামাও তো, তাড়াতাড়ি বাড়ি চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। কাকা আবার হাসলেন, বললেন, খিদে আমারও পেয়েছে। বলেই সুর করে নাকি নাকি গলাই করলেন, হাও মাও খাও, চেনা মানুষের গন্ধ পাও। বাড়ি পৌঁছে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলো বাবলি। কাকিমাকে বলল, কাকিমা, সেই ভোরবেলা চা বাগানে চান করে বেরিয়েছি, ঘেন্না করছে, ভালো করে চান করব, চান করে তারপরে খেতে বসবো। তুমি কিষান সিংকে খাওয়া ঠিকঠাক করতে বলো। ঘরে ঢুকেই বাবলি আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিল বাবলি।
আয়নায় ওর পাশে ও ঝুমার চেহারাটা কল্পনা করে নিল। কল্পনায় ওর পাশে ঝুমাকে দেখে ও লজ্জায় মরে গেল। ছি ছি, কি বিচ্ছিরি ফিগার বাবলির। আর মুখশ্রী বা কি, তাকানো যায় না। ইস, এই প্রথমবার জীবনে সে নিজের সুন্দরী বলতে যা বোঝায় তা নয় বলে, তার ফিগার ভালো নয় বলে বাবলি আক্ষেপ করল। আজ এই মুহূর্তেও জানতে পারল, মেয়েদের আর যে গুণই থাক, চিত্রাঙ্গদা হলে, মেয়েরা মেয়েসুলভ সৌন্দর্যের অধিকারী না হলে অর্জুনরা কোনো অর্জুনই তাদের মুখে নারীকে আবিষ্কার করতে পারে না। এই প্রথম জীবনে প্রথমবার বাবলি হেরে যাবার, ফেল করার ভয় পেল। এ পরীক্ষায় যে ওর কখনো বসতে হবে তাও বুঝতে পারেনি, স্বপ্নেও ভাবতে পারেনি। ও কি জানতো যে পৃথিবীর সমস্ত মেয়েকেই এই মেয়েলি পরীক্ষায় কোনো না কোনো সময় বসতেই হয়?